দেখ, আমরা আজকে সলভ করব আগামী এই গত 14-10-25 আমাদের যে লাইফ সায়েন্স পরীক্ষার কোয়েশ্চেনটা হয়েছে, অর্থাৎ আমাদের যে পরীক্ষাটা হয়েছিল বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই চ্যাপ্টারটার উপর যে 40 নম্বরে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রিভিশন টেস্টটা নেওয়া হয়েছিল, তার উত্তরগুলো এবার চলো আমরা দেখবো একে একে কি হবে। ঠিক আছে, তো চলে আসি প্রথম কোশ্চেনে। কি ছিল দেখো, প্রথম কোশ্চেনে আছে প্রদত্ত কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছিলেন তা চিহ্নিত করো। তাহলে কি বলছে, প্রদত্ত কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছিলেন তা চিহ্নিত করো। তাহলে আমরা কি জানি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনগুলো হয়, যেগুলো প্রকটভাবে প্রকাশ পায় না, তাই তো। যেমন প্রকট বৈশিষ্ট্যের মধ্যে কোনগুলো পড়ে, লম্বা, তারপরে তো তোমার হচ্ছে যে গোলাকার, তাই তো। তারপর হচ্ছে যে তোমার হয়তো হলুদ। আর প্রচ্ছন্নের মধ্যে কোনগুলো পড়ে, যেটা বেঁটে বা খর্ব, তারপর হচ্ছে তোমার অপরিণত বীজের আকার বা বীজের আকার কুঞ্চিত, মানে গোলাকার নয়, এইগুলো হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে চলো এখানে এক এক করে দেখি অপশনগুলো কি আছে। প্রথম অপশন কি আছে দেখো, ফুলের বর্ণ বেগুনি, ফুলের অবস্থান কাক্ষিক। তাহলে ফুলের বর্ণ বেগুনি আর ফুলের অবস্থান কাক্ষিক এটা কিন্তু হবে না। তার কারণ কি, ফুলের বর্ণ বেগুনি আর ফুলের অবস্থান কাক্ষিক এইগুলো কি হচ্ছে তোমাদের প্রকট বৈশিষ্ট্য। 2 নম্বর অপশনটা কি আছে দেখো, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত। ঠিক আছে, তাহলে কি বলছে, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব আর পরিণত বীজের আকার কুঞ্চিত। তাহলে এখানে কিন্তু দেখো দুটোই কিন্তু হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তার কারণ আমরা ক্রস করার সময় দেখেছি যে কাণ্ডের দৈর্ঘ্য খর্ব আর তোমার হচ্ছে পরিণত বীজের আকার কুঞ্চিত অর্থাৎ গোলাকার নয়। তো এই দুটো বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে আমাদের কি তোমার হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, এইটা, এই অপশনটা, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব আর পরিণত বীজের আকার কি কুঞ্চিত। ঠিক আছে, 2 নম্বর অপশনটা। চলো 2-এর দাগের কোশ্চেনটা কি বলছে দেখি। বলছে একটি সংকর লম্বা টিটি মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা টিটি মটর গাছের সংকরায়ন করা হলে F1 জনুতে অর্থাৎ প্রথম অপত্য জনুতে যে লম্বা মটর গাছ পাওয়া যাবে তার সম্ভাবনা কত। অর্থাৎ প্রথম অপত্য জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত। তো এখানে এটা সঠিক উত্তর কত হবে বলো, সঠিক উত্তর হবে অপশন 4 নম্বর যে অপশনটা ছিল, অর্থাৎ 100%। এখানে সঠিক উত্তর হবে 100%। ঠিক আছে, চলো পরেরটা কি বলছে দেখি। তো মানুষের লিঙ্গ নির্ধারণে যে ক্রোমোজোমটির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, মানুষের লিঙ্গ নির্ধারণে যে ক্রোমোজোমটির উপর মানুষ সম্পূর্ণভাবে নির্ভরশীল বা আমরা নির্ভরশীল, সেটা কি। তো সেটা এখানে কি হবে দেখো, প্রথম অপশন কি আছে, এক্স ক্রোমোজোম। তো এক্স ক্রোমোজোম কি হবে না, এক্স ক্রোমোজোম কিন্তু হবে না। কেন এক্স ক্রোমোজোম হবে না, কারণ এক্স ক্রোমোজোম আমরা জানি মায়ের দুটোই এক্স ক্রোমোজোম থাকে, বাবার একটা এক্স থাকে একটা ওয়াই থাকে। আর আমরা এটা পড়েওছি যে সন্তানের লিঙ্গ নির্ধারণ কার উপর নির্ভর করে, বাবার উপর নির্ভর করে কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলো, সন্তানের লিঙ্গ নির্ধারণ কিসের উপর তাহলে নির্ভর করছে, আমাদের ওয়াই ক্রোমোজোমের উপর নির্ভর করছে। তাই এখানে সঠিক উত্তর কোনটা হবে, ওয়াই ক্রোমোজোম। তো আমি দেখলাম তোমার অনেকেই এই এক্স ওয়াইটা লিখেছিলে, এক্স ওয়াইটা অনেকেই লিখেছিলে এই অপশনটা। তো এইটা কিন্তু হবে না, এইটা কিন্তু হবে না, এই গয়ের অপশনটা কিন্তু হবে না। কেন, এক্স ওয়াই ক্রোমোজোমের উপর নির্ভর করে না, এক্স ওয়াই এর উপর নির্ভর করে না, খালি ওয়াই ক্রোমোজোমের উপর করে। কারণ দেখো, মা তো খালি এক্সই দিতে পারবে, আর বাবা যদি এক্স দেয় তাহলে মেয়ে হবে, কিন্তু ওয়াই দিলেই হয়ে গেল ছেলে। মায়ের তো দিয়ার খালি কিছুই নেই, খালি এক্স আছে, মা ছেলেকেও এক্স দেবে, মেয়ে হলেও তাকে এক্স দেবে, শুধু ছেলে হবে না মেয়ে হবে। অর্থাৎ সন্তানের লিঙ্গটা কি হবে সেটা পুরোটাই নির্ভর করে কি, বাবার উপর। অর্থাৎ যদি এক্স দিয়ে দেয় তাহলে মেয়ে, আর হচ্ছে ওয়াই দিয়ে দিলে ছেলে। তো এখানে এটা কার উপর নির্ভর করে বলো, ওয়াই ক্রোমোজোমের উপর কিন্তু নির্ভর করে। ওয়াইটা দিলে ছেলে হবে, আর ওয়াই যদি না দেয় তাহলে মেয়ে হবে। ঠিক আছে, চলো এর পরেরটা কি আছে দেখো, থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতুটি জমা হয় সেটি কি হলো, তোমার হচ্ছে সেটি হলো কি বলো, অপশন এ কিন্তু লোহা। এটা হচ্ছে আয়রন, এটা পড়ানোর সময় আমি অনেকবার বলেছিলাম। এখানে সঠিক উত্তর কি হবে, লোহা। ঠিক আছে, লোহাটা কিন্তু পাওয়া যায়। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন 5 নম্বর এমসিকিউ কি আছে দেখো, মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না। মানুষের অটোজমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না। তাহলে নিশ্চয়ই যেটা অটোজমে থাকে না সেটাই নিয়ন্ত্রিত হয় না। দেখো প্রথম অপশন কি আছে, রোলার জীব। রোলার জীব কিন্তু মানুষের অটোজম দ্বারাই নিয়ন্ত্রিত হয়।
3 নম্বর অপশন কি আছে দেখো, থ্যালাসেমিয়া। আমরা সবাই জানি থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল রোগ, আর যুক্তগানের লতি এটাও কিন্তু হচ্ছে অটোজোমাল রোগ। তো অটোজোমাল রোগ, তো কোনটা হচ্ছে অটোজোমাল রোগ বলবো না, যুক্তগানের লতিটা বা রোলার জিপ এগুলো রোগ নয়, এটা হচ্ছে বৈচিত্র্য। তো এই বৈচিত্র্যগুলো কারা বহন করে, কিন্তু আমাদের যে 44টা অটোজোম আছে সেই 44টা অটোজোমই বহন করে, একমাত্র হিমোফিলিয়া রোগটা বাদ দিয়ে। তো হিমোফিলিয়া কে বহন করে বলো? হিমোফিলিয়া কিন্তু আমরা জানি আমাদের সেক্স লিঙ্ক ক্রোমোজোম অর্থাৎ এক্স ক্রোমোজোম লিঙ্কের রোগ এটা, ঠিক আছে। তো হিমোফিলিয়া কি হবে? হিমোফিলিয়া কিন্তু অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। হিমোফিলিয়া কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? হিমোফিলিয়া নিয়ন্ত্রিত হয় তোমার হচ্ছে সেক্স ক্রোমোজোম দ্বারা অর্থাৎ বা ওয়াই ক্রোমোজোম দ্বারা, ঠিক আছে। তো চলো এবার দেখি, এখানে চলে এসে এবার আমাদের বি এর প্রথম অপশনটা কি আছে। আমাদের বি এর প্রথম অপশন, এই বি এর দাগের কি আছে দেখো, শূন্য স্থান পূরণ করো যে কোনো দুটি। তো আমরা সবকটাই করব। তো দেখো, হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হয় একমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলি প্রকাশ পায়। তো এটা সঠিক উত্তর কি হবে বলো? এখানে সঠিক উত্তর কিন্তু হবে, সেটা হচ্ছে যে হোমোজাইগাস। তাহলে আমরা সঠিক উত্তরটা লিখে নিই। এটা হচ্ছে আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের হবে হোমোজাইগাস, ঠিক আছে। এটা আমাদের কি হবে বলো? এটা হচ্ছে আমাদের হবে হোমোজাইগাস। তাহলে এটা কোনটা উত্তর হবে? এটা হলো আমাদের পাশে লিখে দিলাম, এটা হচ্ছে হোমোজাইগাস। অর্থাৎ হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হয়, এটা কোন অবস্থায় পাওয়া যায় বলো? একে হোমোজাইগাস অবস্থায় কিন্তু এটা হচ্ছে তোমার লক্ষণগুলো প্রকাশ পায়। তো চলো 2 নম্বরে চলে আসি। সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যধর্মী জিন দুটোকে কি বলা হয়? এটা আমরা সবাই জানি, সেই জিন দুটোকে কি বলা হয় বলো? অ্যালিল বলা হয়, তাই তো। তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যালিল, ঠিক আছে। সমস্ত ক্রোমোজোমের একই লোকাস অবস্থিত জিন দুটোকে কি বলা হয় বলো? অ্যালিল বলা হয়। এটা বোধহয় একটু লেখার ভুলের জন্য এটা তোমার আলিল হয়ে গেছে, এটা তোমার এ হবে, অ্যালিল হবে, ঠিক আছে। এটা তোমার কি হবে? এটা অ্যালিল হবে। তোমার এটা দাঁড়াও ঠিক করে দিই, দাঁড়াও এটা ঠিক করে দিই। এটা তাহলে আমাদের কি হবে বলো? এটা আমাদের হবে অ্যালিল। দেখো আবার ঠিক হয়ে গেছে। তাহলে সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যধর্মী জিনগুলো কি বলা হয় বলো? অ্যালিল বলা হয়। তো চলো পরের কোশ্চেনটা চলে আসি। পরের কোশ্চেনটা কি? পুংকেসর চক্র কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাটাকে আমাদের বলা হয়, আমরা পড়াশোনা অনেকবার পড়েছি, এই ঘটনাটাকে আমাদের কি বলা হয় বলো? এইটাকে বলা হয় আমাদের হচ্ছে যে কি বলো? এটাকে বলা হয় ইমাসকুলেশন, ঠিক আছে। এই ঘটনাটাকে বলা হয় ইমাসকুলেশন, ঠিক আছে। এটাকে আমাদের বলা হয় ইমাসকুলেশন। এই ঘটনাটাকে আমাদের কি বলা হয় দেখো? ইমাসকুলেশন, ঠিক আছে। এটা বোধহয় তোমাদের এটা একসাথে নিয়ে নিয়েছে, দাঁড়াও। ইমাসকুলেশন, ঠিক আছে। এবার ঠিক আছে, দেখো তাহলে এটা কি হলো তোমার? ইমাসকুলেশন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার তাহলে ইমাসকুলেশন। তাহলে পুংকেশর কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রীলিঙ্গ ফুলে পরিণত করার ঘটনাকে কি বলা হয় বলো? এটাকে বলা হয় তোমার ইমাসকুলেশন বলা হয়, ঠিক আছে। ইমাসকুলেশন বলা। তো চলো এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানায় আমরা চলে আসি। বাম স্তম্ভের সঙ্গে আমরা ডান স্তম্ভ মেলানায় চলে আসি। তাহলে দেখো এখানে কি হবে, কি বলেছে? প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য এখানের মধ্যে কি কি অপশন আছে বা ডান দিকে দেখি বি স্তম্ভে কি কি আছে। লেখা আছে প্রোটানোপিয়া, মটরের বেগুনি বর্ণের ফুল, ডিউটারানোপিয়া, হিমোফিলিয়া, মটরের কুঞ্চিত বীজ। তো আমরা এখানে বুঝতে পারছি প্রোটানোপিয়াটা হবে না, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ডিউটারানোপিয়ার সঙ্গেও প্রকট বৈশিষ্ট্যের সম্পর্ক নেই, হিমোফিলিয়ার সাথেও সম্পর্ক নেই। গুলিয়ে আমাদের কোন দুটোয় যাবে প্রকট বৈশিষ্ট্যের সঙ্গে? দুটো জিনিস গুলিয়ে যাবে, একটা হচ্ছে এইটা মটরের বেগুনি বর্ণের ফুল,
আর একটা আছে লাস্টের যে অপশনটা আছে অর্থাৎ মটরের কুঞ্চিত বীজ, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের গুলিয়ে যাবে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? প্রকট বৈশিষ্ট্যের সঙ্গে কিন্তু এখানে সঠিক উত্তর হবে এইটা, অর্থাৎ মটরের আমাদের হচ্ছে মটরের হচ্ছে বেগুনি বর্ণের ফুল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর হবে যে মটরের বেগুনি বর্ণের ফুল হয়েছে। তাহলে এবার আমরা কি বলবো? তাহলে এবার আমরা দেখে নিই যে এইটা কি হবে। তাহলে মটরের কুঞ্চিত বীজটা কি হবে বলো? মটরের কুঞ্চিত বীজটা তাহলে এটা কি বলো? এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, মটরের এটা তাহলে তোমার কি হবে? এটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, দাঁড়া এটাকে একটু তুলে দিই। হ্যাঁ, এটা তাহলে তোমার কি আমাদের কি হবে বলো? মটরের কুঞ্চিত বীজ, এটা কি বৈশিষ্ট্য? এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। চলো এবার পরেরটা দেখা যাক কি আছে। পরেরটা কি বলেছে? লাল বর্ণান্ধতা। তো লাল বর্ণান্ধতা কোনটা? তোমাদের দুটোর মধ্যে গুলি যাবে, একটা হচ্ছে প্রোটানোপিয়া, একটা হচ্ছে ডিউটেরানোপিয়া। তো কোনটা হবে বলো? লাল বর্ণান্ধতা হচ্ছে কোনটা? প্রোটানোপিয়া, এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার হচ্ছে লাল বর্ণান্ধতা। লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটানোপিয়া। তাহলে ডিউটেরানোপিয়াটাকে কি বলা হয়? এটাও কিন্তু বর্ণান্ধতা। ডিউটেরানোপিয়া কি বর্ণান্ধতা? এটাকে বলা হয়, এটা হচ্ছে সবুজ বর্ণান্ধতা। সবুজ বর্ণান্ধতা। ঠিক আছে, তো এটাকে কি বলা হয় বলো? এটাকে বলা হয় সবুজ বর্ণান্ধতা। ডিউটেরানোপিয়াকে কি বলা হয়? ডিউটেরানোপিয়াকে বলা হয় সবুজ বর্ণান্ধতা। ঠিক আছে, এটা কি বলা হয়? সবুজ বর্ণান্ধতা। ডিউটেরানোপিয়াকে বলা হয় সবুজ বর্ণান্ধতা। আর লাস্টের তো একটাই বাকি আছে, যেটা আমাদের প্রত্যেকবারেরই কোশ্চেনে থাকে, যাতে তোমরা এখানে সবাই 1 নম্বর করে পাও এই বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোয়। তো সেটা কি দিয়ে আছে দেখো, মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ। মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ কি হবে? এটা অবশ্যই কি হবে বলে? এইটা, অর্থাৎ হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে মানুষের এক্স ক্রোমোজোমে দেওয়া প্রচ্ছন্ন জিন। দেখো এইটা যদি তুমি করে ফেলতে পারতে তাহলে এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের ঠিক হতো। অর্থাৎ এই যে 5-এর দাগে যেটা ছিল, মানুষের অটোজমে থাকা কোনটা নিয়ন্ত্রিত হয় না, তো এটাও কিন্তু তোমরা অনায়াসে হিমোফিলিয়াটা করতে পারতে। তো যারা করেছো একদম সঠিক হয়েছে, যারা করতে পারোনি ভুল হয়েছে ঠিক করে নেবে। তোমাদের সমস্যাগুলো সমাধানের জন্যই এই সলিউশনটা প্রতি শনিবার করানো হয়। তো আমাদের ক্লাসের সময়টা অনেক কম থাকে, 1-1.5 ঘন্টার মধ্যে শেষ করতে হয় বা 2 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করতে হয়। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স দুটো কোশ্চেনই সলভ হয় শনিবার, তো হয়ে উঠছে না ভালো করে। সেই জন্য আমরা এবার থেকে এটা কি সিদ্ধান্ত নিয়েছি যে অনলাইনে যতটা করা যায় তোমাদের সলভ করে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া হবে। তো তোমরা সবাই মন দিয়ে ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। উত্তরগুলো খালি টুকে নিয়ে লাভ নেই, একটু বুঝে নাও ভালো করে যে কোনটা কি উত্তর হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে যাই এবার হচ্ছে আমাদের ইয়েতে, তোমার সত্য মিথ্যাতে। তো পরেরটা দেখো, সত্য মিথ্যা কি বলছে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ আর ফিনোটাইপের অনুপাত একই হয়। তো এটা কি ঠিক বলেছে? এটা একদমই সঠিক বলেছে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কিন্তু ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাত একই হয়। তো এটা একদম ঠিক বলেছে। তাহলে আমরা এবার জেনে নিই তাহলে অনুপাতটা কি হয়, অনুপাতটা কত হয়। অনুপাতটা হয় আমরা জানি 1:2 কত 1। ঠিক আছে, অনুপাতটা কত হয়? 1:2:1 হয়েছে। তাহলে অনুপাতটা কত হয় বলো? 1:2:1। চলো পরেরটা দেখি কি আছে। বলছে মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এই কথাটা ভালো করে দেখো, এই 1 জোড়া কথাটাকে ভালো করে দেখো। এই যে বলছে 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটা কিন্তু অনেকেই হ্যাঁ করে দিয়েছো, এটা কিন্তু ভুল আছে, এটা ভুল আছে। 1 জোড়া সেক্স ক্রোমোজোম কিন্তু থাকে না। মানুষের লিঙ্গ নির্ধারক 1 জোড়া কিন্তু সেক্স ক্রোমোজোম থাকে না। কটা থাকে বলো? একটি থাকে, একটি থাকে। ঠিক আছে, মানুষের তোমার হচ্ছে মানুষের ডিম্বাণুতে, অর্থাৎ ডিম্বাণু কাদের থাকে? স্ত্রী দেহে ডিম্বাণু দেখা যায়, পুরুষ দেহে ডিম্বাণু দেখা যায় না। তাই ডিম্বাণুতে কি থাকে? লিঙ্গ নির্ধারণকারী সেক্স ক্রোমোজোম কটা থাকে? একটাই থাকে, এবং সেটা কি? এক্স ক্রোমোজোম। তাই এটা কি থাকে? দুটো থাকে না, একটি থাকে। সরি, চেঞ্জ করা হয়নি। হ্যাঁ, তাহলে এটা আমাদের কটা থাকে বলো? একটি থাকে, এবং সেটা কি থাকে? যেটা হচ্ছে আমাদের থাকে এক্স ক্রোমোজোম থাকে, এক্স
এক্স ক্রোমোজোম থাকে, এক্স ক্রোমোজোম থাকে, ঠিক আছে। একটাই থাকে এবং সেটা কি থাকে আমাদের হচ্ছে এক্স ক্রোমোজোম থাকে। আচ্ছা, এটা আমি একটু পাশে সরিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই বারকোডটার জন্য তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। হচ্ছে একটি থাকে, আর দাঁড়া এটাকে একটু পাশে ঠেলে সরিয়ে দিই। হ্যাঁ দেখ, এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বারকোডটার জন্য নাহলে বোঝা যাচ্ছিল না। দেখো তাহলে এটা কি আমাদের একটি থাকে, আর কি থাকে, এক্স ক্রোমোজোম থাকে, ঠিক আছে। ঠিক আছে, দেখো এখনো হচ্ছে একটু করে দিই। দেখো মোটামুটি এবার বোঝা যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি বোঝা যাচ্ছে। দেখো এটা তাহলে কি থাকে আমাদের লিঙ্গ নির্ধারণে, মহিলাদের কি থাকে, একটি সেক্স ক্রোমোজোম থাকে, আর সেটা কি বলো, এক্স ক্রোমোজোম, ঠিক আছে। এটা হচ্ছে এক্স ক্রোমোজোম। ঠিক আছে, একটি এক্স ক্রোমোজোম থাকে। চলো একটু কেটে গেছে, ওটা বুঝে নেবে, আমি অনেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম। আচ্ছা, এর পরেরটা চলে এসো, তাহলে কি আছে, এর পরেরটা হচ্ছে 3 নম্বরটা, বলছে ফ্যাক্টর 8, বলছে ফ্যাক্টর 8 এর অভাবে হিমোফিলিয়া বি বা রয়্যাল হিমোফিলিয়া রোগ হয়। তো এটা কি ঠিক বলেছে? না, এটা কিন্তু ঠিক নয়, কারণ আমরা পড়ার সময় অনেকবার পড়েছিলাম ফ্যাক্টর 8 এর অভাবে কিন্তু হিমোফিলিয়া রোগ হয় না, হিমোফিলিয়া বি বা রয়্যাল হিমোফিলিয়া হয় না। তাহলে কার অভাবে হয়? এটা হয় ফ্যাক্টর 9 এর অভাবে। এটা তাহলে কার অভাবে হয়? এটা হয় ফ্যাক্টর 9 এর অভাবে, ঠিক আছে, এটা হয় ফ্যাক্টর 9 এর অভাবে। তাহলে এটার জন্য কিন্তু রয়্যাল হিমোফিলিয়া হয় না, এটা আমি পাশে সরিয়ে দিলাম, তাহলে তোমরা বুঝতে পারো, বার করতে জন্য অসুবিধা হবে। এটা কারোর জন্য হয় বলে, এটা ফ্যাক্টর 9 এর জন্য হয়, ঠিক আছে। ফ্যাক্টর 8 এর অভাবে কিন্তু হয় না। চলো এবার 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের এতে আমরা চলে আসি। প্রথম কোশ্চেন কি আছে দেখো, থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন 3টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন 3টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? তোমরা দেখছি সবাই লিখেছো যে যকৃৎ, প্লীহা আর পেশি। দুটো ঠিক লিখলেও একটা কিন্তু তোমরা ঠিক লিখতে পারোনি, সেটা হচ্ছে যে যকৃৎ প্লীহাটা ঠিক লিখলেও পেশিটা কিন্তু ঠিক লিখতে পারোনি। পেশি ক্ষতিগ্রস্ত হয় না, তো কি ক্ষতিগ্রস্ত হয় থ্যালাসেমিয়ায়? ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। তাহলে কোন 3টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় বলো? হৃৎপিণ্ড, চেঞ্জ করা হয়নি, সরি, একটা তোমার হচ্ছে হৃৎপিণ্ড, তোরা নিচ্ছে না, দাঁড়াও দেখছি। হৃৎপিণ্ড, হ্যাঁ হয়েছে। তাহলে এটা তোমার হচ্ছে হৃৎপিণ্ড, আর একটা কি বলো, হৃৎপিণ্ড আর হচ্ছে যকৃৎ, এটা তোমার হচ্ছে যকৃৎ। এটা আসলে এদের লোড থাকে না, তো সব কটা ওয়ার্ড নিতে পারে না, এটা আলাদা করে লিখতে হয়, একটু সময় লাগবে। এটা আরেকটা তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে যকৃৎ, তাই তো, যকৃৎ। আর একটা কি হচ্ছে, আর একটা হয় যকৃৎ ও প্লীহা, ঠিক আছে, যকৃৎ ও প্লীহা এইটা নিয়েছে, ঠিক আছে। চলো এটা হচ্ছে, তাহলে আমাদের কি কি হয়, হৃৎপিণ্ড, যকৃৎ আর প্লীহা, এই 3টে অঙ্গ হচ্ছে আমাদের মেন ক্ষতিগ্রস্ত হয় থ্যালাসেমিয়া রোগে, ঠিক আছে। আর চলো পরের কোশ্চেন চলে যাই, সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে?
তো সেই ঘুরে ফিরে একই কোশ্চেনই প্রায় আমরা আসছি। তো থ্যালাসেমিয়া রোগ কোন ধরনের জিন আমাদের বহন করে বলো? এটা কিন্তু বহন করে হচ্ছে আমাদের কিন্তু অটোজোম, কারণ আমরা জানি থ্যালাসেমিয়া অটোজোমার রোগ, তাহলে অটোজোম বহন করে। ঠিক আছে, অটোজোম। ঠিক আছে, দেখো তাহলে এটা থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে কে বহন করে কিন্তু আমাদের বলো? এটা হচ্ছে আমাদের অটোজোম বহন করে। ঠিক আছে, পাশে আমি লিখে দিলাম অটোজোম। তো পরের কোশ্চেনে চলে আসি সময় না নষ্ট করে, সেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনক ফিনোটাইপিক অনুপাতটি কত? দ্বিতীয় অপত্যজনক ফিনোটাইপিক অনুপাত কত? এটা আমরা সবাই জানি, অনেকবার পড়েছি। সেটা হচ্ছে কত? 3:1। 3:1। তো ফিনোটাইপিক অনুপাত কত বলো? এটা হচ্ছে আমাদের 3:1। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3:1। তাহলে এবার যদি আমাদের বলতো জিনোটাইপিক অনুপাত কত? জিনোটাইপিক অনুপাত থেকে আগে করা হয়ে গেল। হ্যাঁ, বোধহয় এখানে দিয়ে দিয়েছি। না, এটা ফিনোটাইপিক জিনোটাইপিক অনুপাত দেওয়া আছে। তো এটা চলো আমরা পাশে লিখে নিই। তাহলে যদি বলতো জিনোটাইপিক অনুপাত কত, যদি বলতো জিনোটাইপিক অনুপাত কত, সেটা তাহলে কত হতো? জিনো হ্যাঁ, এটা ওকে হবে। যদি বলতো জিনোটাইপিক অনুপাত, কোশ্চেনটা যদি থাকতো ফিনোটাইপিক অনুপাতের বদলে জিনোটাইপিক অনুপাত থাকতো, তাহলে জিনোটাইপিক অনুপাত কত হতো বলো? কত হয় আমরা জানি, এটা আমি তখন উত্তর লিখতাম 1:2:1। ঠিক আছে, যদি জিনোটাইপিক অনুপাত বলতো তাহলে আমরা কত লিখতাম? এটা লিখতাম 1:2:1। ঠিক আছে, চলে আসা যাক পরের কোশ্চেনে। দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YYRR, ক্যাপিটাল Y স্মল r, ক্যাপিটাল R স্মল r, ক্যাপিটাল Y স্মল y, ক্যাপিটাল R স্মল r। তো এই YYRR থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে? তো আমরা এটা করেছি। এই YYRR আমরা কখন পাই? তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে, F1 জনুতে সংকরায়ন করার পরে আমরা যে সংকর জীবটা পাই, সেই সংকর জীবের বা সংকর উদ্ভিদের তোমার হচ্ছে কিন্তু গ্যামেটটা হয় বড় Y ছোট y, বড় R ছোট r। অর্থাৎ এটা সংকর এই কারণেই, কারণ এখানে দেখো সব ক্যারেক্টারগুলো মিশে থাকে। এবার এখান থেকে আমরা 4টে গ্যামেট পাই, আর আবার এইটা থেকে এই কথাটা লিখে অর্থাৎ আর একটা সংকর জীবের গ্যামেট নিয়ে আমরা আরো 4টে পাই। এবার সেই 4টে অর্থাৎ 8টার মধ্যে একটু জনকে আমাদের চেকার বোর্ড করতে হয় সংকরায়ন ঘটিয়ে, সেখান থেকে আমরা 16টা কিন্তু অপত্য পাই। তো এখান থেকে আমরা তাহলে কি পাই? এটা চেকার বোর্ডটা একটু মনে করলে আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে এই সংকর জীব থেকে আমরা 4টে গ্যামেট কি কি পাই বলো? এখান থেকে আমরা 4 প্রকারের কি গ্যামেট পাই? একটা পাই বড় Y বড় R, সরি বড় Y বড় R। একটা গ্যামেট কি পাই? বড় Y ছোট r। একটা গ্যামেট কি পাই বলো? আর একটা কি পাই? ছোট y বড় r। এবং আর একটা কি পাই? এবং আর একটা কি পাই বলো? আর একটা পাই ছোট y ছোট r। তাই তো, এই 4 ধরনের গ্যামেটই আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে 4 ধরনের গ্যামেটই আমরা পাই। বড় y বড় r, বড় y ছোট r, ছোট y বড় r আর ছোট y ছোট r। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন কি বলছে? মেন্ডেলের বংশগতির পরীক্ষার জন্য তিনি মটর গাছের কত জোড়া যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? তো আমরা এটা অনেকবার পড়েছি। কত জোড়া করেছিলেন বলো? করেছিলেন তিনি বলো? এটা হচ্ছে 7 জোড়া। তাই তো, এটা কত জোড়া করেছিলেন তিনি বিপরীত বৈশিষ্ট্য? 7 জোড়া। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য তিনি নির্বাচন করেছিলেন মটর গাছের জন্য। ঠিক আছে, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য তিনি নির্বাচন করেছিলেন। ঠিক আছে, 7 জোড়া। সরি। ঠিক আছে, চলো লাস্টের কোশ্চেনটা দেখি। লাস্টের কোশ্চেনে তাহলে এখানে কি বলেছে বলো? লাস্টের কোশ্চেনটা এখানে বলেছে দেখো, সেটা হচ্ছে যে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য জীব মরার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কি?
তাহলে এই সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য আর জীব মরার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কি? এই জিন দুটির মধ্যে পার্থক্য কি? তো আমরা দেখে নিই এর উত্তর কি হবে। এর উত্তর হচ্ছে দেখো এইটা, অর্থাৎ সংযুক্ত কানের লতি হলো অটোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর জীব মরার ক্ষমতা হলো অটোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য। তাহলে দেখো এই দুটো বৈশিষ্ট্যই কিন্তু অটোজোম বাহিত, এই দুটো বৈশিষ্ট্যই কিন্তু অটোজোম বাহিত, অর্থাৎ সংযুক্ত কানের লতি আর হচ্ছে তোমার জীব মরার ক্ষমতা। এই কোশ্চেনটাই তো আমাদের এখানে এমসিকিউতে ছিল। দেখো কোনটা অটোজোম দ্বারা বাহিত হয় না, এই যে এটা ছিল, এতে কি কি ছিল দেখো, রোলার জীব ছিল আর এখানে কানের যুক্ত লতি ছিল। এখানে দেখো রোলার জীবও ছিল আর এখানে কানের যুক্ত লতিও ছিল, কানের যুক্ত লতিও ছিল, তারটা উপর দিয়ে চেপে গেছে। তাহলে এখানে রোলার জীবও ছিল আর এখানে কানের যুক্ত লতিও ছিল, ঠিক আছে। তাহলে এই দুটো বৈশিষ্ট্যই দেখো এখানে আছে, যুক্ত কানের লতি আর হচ্ছে তোমার রোলার জীব, অর্থাৎ জীব মরার যে ক্ষমতা। তো এটা দুটোই কিন্তু হচ্ছে অটোজোম বাহিত রোগ, এই রোগ বলবো না, এই দুটোই হচ্ছে তোমার অটোজোম বাহিত কিন্তু বৈশিষ্ট্য, এটাও অটোজোম বাহিত এটাও অটোজোম বাহিত, দুটোই অটোজোম বাহিত বৈশিষ্ট্য। তবে হ্যাঁ, তবে কি তাহলে এখানে আমাদের জানতেটা কি চেয়েছিল, যে অটোজোম বাহিত বৈশিষ্ট্য হলেও এটা জানতে চেয়েছিল যে জিন দুটির মধ্যে পার্থক্য কি। পার্থক্য এটাই যে সংযুক্ত কানের লতি হচ্ছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অটোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর জীব মরার ক্ষমতা বা রোলার জীব এটা হচ্ছে অটোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য। এইটাই হচ্ছে পার্থক্য, একটা প্রকট বৈশিষ্ট্য আর একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো চলো পরের কোশ্চেনে চলে আসি, সেটা কি আমি তোমাদের এই পিডিএফটাকে এতে দিয়ে দেবো, এই দাগগুলো হয়তো থাকবে না, দাগগুলো দিয়ে দেবো না, কিন্তু এর উত্তরটা আমি দিয়ে দেবো। তো এখানে কোনো কোশ্চেনে দাগ নম্বর দেওয়া নেই, তোমরা কিন্তু কোশ্চেন থেকে দাগ নম্বর খুঁজে খুঁজে উত্তরগুলো করে নেবে, পরপরই দেওয়া আছে, অসুবিধা যাতে তোমাদের না হয়। তো চলো, হ্যাঁ এবার যদি তোমাদের এই ইয়েগুলো উত্তর সমেত চাও তাহলে বলবে, এই শর্ট কোশ্চেনের উত্তরগুলো আমি যেগুলো লিখেছি খালি দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে চলো, তো যাওয়া যাক পরের কোশ্চেনে। কি দিয়েছে পরের কোশ্চেন আমাদের, কি আছে বলো। পরের কোশ্চেন দিয়েছে যে পরের কোশ্চেন কি আছে, দুইয়ের দাগে চলে আসি আমরা, দুইয়ের দাগে চলে আসি। দেখো কি দিয়েছে, এই যে এই কোশ্চেনটা তোমাদের আগের দিন সমস্যা হচ্ছিল, আমি বোঝাচ্ছিলাম, কতটা বুঝতে পারছিলে জানি না, সেদিন পরীক্ষা ছিল, বেশি ব্যাখ্যা করে বলতে পারছিলাম না, তবে আজকে আমরা বুঝবো, এটা ভালো করে বুঝবে। কি কথাটা বলতে দেখো, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে, মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষার ফলাফলের একটা উদাহরণ নিয়ে বক্তব্যটির যথার্থতা প্রমাণ কর। চলো এটা আমরা বুঝি ভালো করে। কথাটা কি বলছে, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে, তাহলে আমাদের আগে কি বুঝতে হবে, জিনোটাইপ কি আর ফিনোটাইপ কি। তাহলে চলো দেখি আমরা জিনোটাইপ কি আর ফিনোটাইপ কি। তো দেখো কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ কি কি বলা হয়, ফিনোটাইপ। তাহলে অর্থাৎ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ কি, ফিনোটাইপ, জিনোটাইপ। আর ফিনোটাইপ কি, এই ফিনোটাইপ হচ্ছে নিয়ন্ত্রণকারী জিনগত সংকেতগুলো হচ্ছে, অর্থাৎ এই ফিনোটাইপ অর্থাৎ চারিত্রিক যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ, এই বৈশিষ্ট্যগুলোকে যে জিনগুলো নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে জিনোটাইপ। তো আমরা দেখো, তুমি যদি মটর গাছের, তাহলে মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষাটা যদি আমরা দেখি, এইটা দেখো, এটা হচ্ছে মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষা, এটা হচ্ছে আমাদের মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষা। তো এই মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষা যদি চেকার বোর্ডটা আমরা দ্বিতীয় F2 জনু অর্থাৎ দ্বিতীয় অপত্য জনুর চেকার বোর্ডটা যদি আমরা দেখতে পাই, তাহলে কি দেখতে হবে দেখো, এখানে এই যে এখানে সুন্দর করে রং দিয়ে দিয়ে দেখিয়েছে দেখো, তাহলে এখানে আমি কটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমি কটা তোমার হলুদ আর গোল বীজ দেখতে পাচ্ছি, তুমি দেখো তো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, তো এতগুলো কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু ভালো করে তাকিয়ে দেখো, এই বীজটা হলুদ আর গোলাকার হলেও এর গ্যামেটটা কিন্তু হচ্ছে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর। পরেরটা দেখো হলুদ গোল, কিন্তু গ্যামেটটা দেখো কি আছে, বড় ওয়াই, বড় ওয়াই, বড় আর, ছোট আর।
পরেরটা একইভাবে দেখো গ্যামেট চেঞ্জ, এটাও দেখো গ্যামেট চেঞ্জ। তো আমরা কি দেখতে পাচ্ছি যে বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ একটু আগে আমরা কি বললাম বাহ্যিক বৈশিষ্ট্য কোনটা বলবো, অর্থাৎ ফিনোটাইপটা। এই ফিনোটাইপটা বাহ্যিক বৈশিষ্ট্য, এই ফিনোটাইপটা একই হলেও জিনোটাইপ গুলো কিন্তু দেখো আলাদা আলাদা। অর্থাৎ জিনোটাইপ মানে কি, ফিনোটাইপকে যে জিনগুলো নিয়ন্ত্রণ করে। অর্থাৎ দেখো এখানে ওয়াই ওয়াই আর আর, এর পরের ওয়াই ওয়াই আর আরটা আলাদা, এর পরের ওয়াই ওয়াই আর আর এর প্রকৃতিটা আলাদা, এখানে এটা আলাদা, এইটা আলাদা, সব কটা দেখো আলাদা আলাদা, কিন্তু এরা সবাই মিলে কি করছে, এই 12টা বাহ্যিক বৈশিষ্ট্যকে কিন্তু একই প্রকাশ করছে, এবং সেটা কি হলুদ আর কুঞ্চিত। ঠিক আছে, হলুদ আর কুঞ্চিত, এই সরি হলুদ আর হচ্ছে তোমার গোল। একটু আমি বোধহয় ভুল বললাম, এই রঙগুলো এক দেখানো হয়ে গেছে, এটা 12টা নয়, সরি, এটা তোমার হবে 9টা। ওই দেখো এটা হলুদ গোল, এটা হলুদ গোল, হলুদ গোল, আচ্ছা এইটা হবে না, এটা হচ্ছে হলুদ আর কুঞ্চিত, এটা হচ্ছে তোমার হলুদ কুঞ্চিত, এটা হবে না। আচ্ছা এটা হলুদ গোল হবে, এটা হবে না, হলুদ কুঞ্চিত। আচ্ছা এটা হলুদ গোল, ঠিক আছে, এইটা হবে না, হলুদ কুঞ্চিত, এইটা হবে হলুদ গোল। তাহলে কটা হলো দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো 9টা পাচ্ছি, 9টা কি পাচ্ছি, হলুদ আর হচ্ছে তোমার হচ্ছে গোলাকার। তাহলে হলুদ গোলাকারের 9টা পাচ্ছি, কিন্তু এই 9টা যে বৈশিষ্ট্য একই পাচ্ছি, অর্থাৎ হলুদ আর গোলাকার, কিন্তু এদের গ্যামেট গুলো আলাদা আলাদা। তো সেইটাই হচ্ছে আমরা এখান থেকে কি বুঝছি, তাহলে এতগুলো তোমার হচ্ছে জিনোটাইপ, এতগুলো ভিন্ন ভিন্ন জিনোটাইপ, তাহলে 9 রকমের ভিন্ন ভিন্ন জিনোটাইপ। একরকম হচ্ছে বড় ওয়াই বড় ওয়াই বড় আর ছোট আর, একরকম বড় ওয়াই বড় ওয়াই বড় আর ছোট আর, এই সরি প্রথমটা সব বড়, তারপর একটা দেখো বড় ওয়াই ছোট ওয়াই বড় আর বড় আর, অর্থাৎ ভিন্ন ভিন্ন ফিনোটাইপ মিলে একই জিনোটাইপ, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্যকে প্রকাশ করছে, সেটা কি হলুদ আর গোল। সেই জন্য আমরা কোশ্চেনে কথাটা কি বলছি, যে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে, তো তোমাকে এটাই লিখতে হবে। তো তোমাদের এখানে 2 নম্বরে পড়েছে, এই চেকার বোর্ডটা দেখানোর দরকার নেই, তুমি খালি মনে রাখবে যে ভিন্ন ভিন্ন ফিনোটাইপ মিলে মটর গাছের দ্বিসংকরণের পরীক্ষা কতগুলো এই জিনোটাইপ মিলে কত রকম প্রকাশ করে, তোমার 9 রকমের কিন্তু তোমার হচ্ছে ফিনোটাইপ প্রকাশ করে, অর্থাৎ 9 রকমের গ্যামেট মিলে একই রকমের বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটা কি হলুদ আর গোল, হলুদ আর গোল। ঠিক আছে, তো এটাই এখানে দেখো ঠিক করে লেখা আছে। তাহলে আমরা যদি মটর গাছের দিকে দেখি তাহলে কি দেখতে পাবো, দেখো এই যে গোলাকার আর হলুদ বীজ, এটা করকম প্রকাশ করছে, এরকম করে গ্যামেট গুলো মিলিয়ে মোট 9 রকমের প্রকাশ ফিনোটাইপ মিলে এটা প্রকাশ করছে। তো এই উত্তরটা এখানে ভালো করে সাজিয়ে লেখা আছে, তোমরা কিন্তু এখান থেকে এটা তৈরি করে নেবে। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। হচ্ছে পৃথকীকরণ সূত্রের ব্যতিক্রমটি লেখো। মেন্ডেলের পৃথকীকরণ সূত্রের ব্যতিক্রম বা সীমাবদ্ধতাগুলো কি কি, সেইগুলো আমরা দেখে নিই। তাহলে মেন্ডেলের পৃথকীকরণ সূত্রের দেখো সীমাবদ্ধতা এখানে দিয়ে দিয়েছি। পৃথকীকরণ সূত্রের সীমাবদ্ধতাগুলি কি কি, 1 নম্বর দেখো, একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই সূত্রটি সম্পূর্ণভাবে প্রযোজ্য নয়। 2 নম্বর কি, প্লিওট্রপিক জিন, এপিস্ট্যাটিক জিন, কমপ্লিমেন্টারি জিনের ক্ষেত্রে এই সূত্র সর্বাত্মকরণ রূপে প্রযোজ্য নয়। আর এর সঙ্গে আমি তোমাদের মেন্ডেলের যে আরেকটা সূত্র আছে, অর্থাৎ স্বাধীন বিন্যাসের সূত্রের কিন্তু সীমাবদ্ধতাগুলো আমি দিয়ে দিয়েছি। যদি পরীক্ষায় কোশ্চেন পড়ে, তোমরা পৃথকীকরণের বদলে স্বাধীন বিন্যাসের সূত্রের সীমাবদ্ধতাগুলি লেখো বা ব্যতিক্রমগুলি লেখো, তোমরা যাতে এটা লিখতে পারো, তাই জন্য এটা পড়ে নিও, পৃথকীকরণের সাথে স্বাধীন বিন্যাসটা পড়ে নিও। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। কি আছে, যে সংকরায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণগুলি প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। সংকরায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণগুলি প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। আর এর সাথে একটা কোশ্চেন আছে লোকাস কি, তো লোকাস কিতে পরে আসছি, আগে দেখি কি বলেছে। যে সংকরায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণগুলি প্রকাশিত হয়, তো দেখি। তাহলে দেখো সংকরায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণগুলি প্রকাশিত হয়, আর তার সাথে প্রচ্ছন্ন গুণটা দিয়ে আছে। তোমাদের প্রকটটা পড়েছে, খালি প্রকটটা লিখবে, তবে অবশ্যই প্রচ্ছন্নটা পড়ে রেখো, কারণ এটা 2013 সালের মাধ্যমিকে পড়েছিল, তবে এতটা ওল্ড হয়তো রিপিট হবে না, কিন্তু বলা যায় না, দিয়ে দিতে পারে। তো আমি দুটোই দিয়ে দিয়েছি, প্রকটের সাথে প্রচ্ছন্নটা পড়ে নিও। এখানে সুন্দর করে চেকার বোর্ড দিয়ে করা আছে,
এটা বুঝতে না পারলে কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, আগে পড়ো, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। সহজভাবেই দেওয়া আছে, একদম তোমার ফলাফলের বিশ্লেষণ অর্থাৎ চেকার বোর্ড করে দেওয়া আছে, অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। পরের যে কোশ্চেনটা ছিল দেখো, লোকাস কাকে বলে? লোকাস কাকে বলে এটা আমরা সবাই জানি, ক্রোমোজোমের ওপর যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী কোনো জিন অবস্থান করে সেই অবস্থানটাকে কি বলা হয়? লোকাস বলা হয়। এই জায়গাটার দরকার নেই, দিতে পারলে খুবই ভালো, আর অত চাপ নেওয়ার দরকার নেই, এটা মনে না রাখলেও হবে, এতটা লিখলেই হবে, 1 নম্বরে পড়েছে, বেশি লিখে দরকার নেই, ঠিক আছে? এটা দিতে পারলে খুবই ভালো, তবে দরকার নেই, খালি লোকাস কাকে বলে এতটা লিখলেই হবে। চলো পরের কোশ্চেন কি আছে দেখি, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও। আর হচ্ছে মেন্ডেলের সাফল্যের 2টি কারণ লেখো। তো কি অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? দেখো একদম পরপর কিন্তু করে দেওয়া আছে, তোমাদের বেশি খুঁজতে হবে না, পরপর ধরে পড়ে যাবে, পেয়ে যাবে। তো অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? তাহলে দেখো, অসম্পূর্ণ প্রকটতা কি? বংশগতিতে যে ধর্মের জন্য একই প্রজাতিভুক্ত পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত 2টি বিশুদ্ধ জীবের মধ্যে মিলন ঘটলে উৎপন্ন অপত্য জীবে বিপরীতধর্মী বৈশিষ্ট্য দুটির কোনোটি সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, বরং কি হয়? বরং বৈশিষ্ট্য দুটির মধ্যবর্তী একটি মিশ্র বৈশিষ্ট্য প্রকাশিত হয়, একটা মিশ্র বৈশিষ্ট্য প্রকাশিত হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা বা ইন্টারমিডিয়েট উত্তরাধিকার, ইন্টারমিডিয়েট উত্তরাধিকার, ঠিক আছে? তাহলে এই অসম্পূর্ণ প্রকটতা কিসে দেখা যায়? অসম্পূর্ণ প্রকটতার নামটা মাথায় এলি, চট করে উদাহরণ দিয়ে দেবে, সন্ধ্যা মালতী বা স্ন্যাপড্রাগন। সন্ধ্যা মালতী, স্ন্যাপড্রাগন, এই সমস্ত বিশুদ্ধ এই সমস্ত গাছেতে তোমার এটা দেখা যায় যে ওদের সাদা আর লাল ফুলটা মিলে কি একটা গোলাপি রঙের ফুল তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এটা গেল তোমার প্রাণীদের মধ্যে। তোমরা যাতে আরো জানতে পারো সেই জন্য আমি এই উদ্ভিদদের মধ্যে, তোমরা যাতে আরো জানতে পারো সেই জন্য আমি কি প্রাণীদের মধ্যেও এটা দিয়ে দিই। তাহলে প্রাণীদের মধ্যে কাদের দেখা যায়? অ্যান্ডালুসিয়ান মুরগির ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, অ্যান্ডালুসিয়ান মুরগির ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। খুব শক্ত কোশ্চেন হলে তবে এই ধরনের কোশ্চেন আসবে, অর্থাৎ এই প্রাণীদের ক্ষেত্রে কাদের অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, নাহলে সাধারণত প্রাণীদের ক্ষেত্রে পড়ে না, কোনোদিনই পড়েনি। এবার তবু একবার তোমরা জাস্ট দেখে রাখবে, যদি মনে রাখতে পারো ভালো, নাহলে চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে উদ্ভিদদের ক্ষেত্রটা কিন্তু অবশ্যই মনে রাখবে, সন্ধ্যা মালতী গাছ আর স্ন্যাপড্রাগনে দেখা যায়। সন্ধ্যা মালতীটা খুব ভালো করে মনে রাখবে, ওটা মনে রাখলেই হবে। আর প্রাণীদের মধ্যে কিন্তু তোমার এতে দেখা যায় যে অ্যান্ডালুসিয়ান মুরগির ক্ষেত্রে দেখা যায়, ওদের কি হচ্ছে, তোমার বিশুদ্ধ কালোর সঙ্গে বিশুদ্ধ সাদা সংকরণ ঘটিয়ে তোমার নীল পালকযুক্ত অপত্য পাওয়া যায়। সন্ধ্যা মালতীর যেমন সাদা লাল ফুল মিশে গোলাপি পাওয়া যায়, এই মুরগিটার অর্থাৎ অ্যান্ডালুসিয়ান মুরগিটার ক্ষেত্রে তোমার হচ্ছে যে বিশুদ্ধ কালো পালকযুক্ত মোরগের সাথে বিশুদ্ধ সাদা পালকযুক্ত মুরগির সংকরণ ঘটানোর ফলে প্রথম F1 জমিতে নীল পালকযুক্ত অপত্য পাওয়া যায়, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে চলে আসি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি একটু আগে এটা অলরেডি আলোচনা করে দিয়েছি এমসিকিউ করানোর সময়। এই কোন এমসিকিউটা করানোর সময়? এই এমসিকিউটা করানোর সময় যে এই মানুষের লিঙ্গ নির্ধারণে যে ক্রোমোজোমটির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল সেটি হলো, এইটার উপর করে দিয়েছি। বলে দিয়েছি তখন, তোমরা এটা কিন্তু দেখে নিও, যে তাহলে এটা আমরা আরেকবার পড়বো, যে সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকাই প্রধান, একটা ক্রসের মাধ্যমে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো। তো দেখো, সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকাই প্রধান, এটা আমরা কি করে বুঝবো? এটা আমরা অনেকবার করেছি, যে আমাদের তার আগে জানতে হবে তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা কি। আচ্ছা হ্যাঁ, একটা কোশ্চেন বাদ চলে গেছে, যে তোমার এইটা সরি, মেন্ডেলের সাফল্যের 2টো কারণ চেয়েছিল। মেন্ডেলের সাফল্যের কারণ তোমাদের বইতে অনেকগুলো লেখা আছে, আর এখানে পয়েন্ট করে ভালো করে আমি দিয়ে দিয়েছি। 1 নম্বর কারণ হচ্ছে বৈশিষ্ট্যের বিশুদ্ধতা, 2 নম্বর হচ্ছে দ্রুত উৎপাদনশীলতা, 3 নম্বর হচ্ছে বৈশিষ্ট্যের বৈচিত্র্যতা, 4 নম্বর হচ্ছে দক্ষতা, 5 নম্বর হচ্ছে গাণিতিক বিশ্লেষণের নির্ভুলতা, আর 6 নম্বর হচ্ছে বহু জিনের অনুপস্থিতি, ঠিক আছে? এই কারণগুলোর জন্যই কিন্তু মেন্ডেল সাফল্যতা পেয়েছিলেন, এগুলো 1 লাইন করে লিখে দেবে। চলো পরের কোশ্চেন আমরা এটা বলছিলাম
সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে, অর্থাৎ সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকাই প্রধান। তো আগে জানতে আমাদের লিঙ্গ নির্ধারণ কি, এটা তোমার লিখতেও পারো নাও লিখতে পারো, যদি সময় থাকে লিখবে, নাহলে দরকার নেই। লিঙ্গ নির্ধারণ কাকে বলে? জীবের দেহে ভিন্ন ভিন্ন লিঙ্গ নির্ধারক অঙ্গ গঠিত হয় এবং লিঙ্গ নির্ধারক বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়। যে পদ্ধতিতে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে একই প্রজাতির ভিন্ন ভিন্ন লিঙ্গের জীবদের সহজেই পৃথক করা যায়, কি যে পদ্ধতিতে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে একই প্রজাতির ভিন্ন ভিন্ন লিঙ্গের জীবদের সহজেই পৃথক করা যায়, তাকে কি বলা হয়? লিঙ্গ নির্ধারণ বলা হয়। ঠিক আছে, তো এটা লিখতেও পারো না পারে, লিঙ্গ নির্ধারণ কি এটা জানার জন্য যদি প্রথমটা লিখে দাও খুবই ভালো হয়। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কি, এটা আমরা অলরেডি জানি। সেটা হচ্ছে কি বলো, আমি কদিন ধরে তোমাদের করিয়েছি, আগেও বলেছি যে সেটা কি, বাবা আর মায়ের অটোজোম আর সেক্স ক্রোমোজোম নিয়ে কিন্তু কি তৈরি হয়? সন্তান তৈরি হয়, বা সন্তানের লিঙ্গ তৈরি হয়। তো বাবার শরীরে কি থাকে? 44টা অটোজোম থাকে, আর হচ্ছে 2টো সেক্স ক্রোমোজোম থাকে। ভালো করে বোঝো। তাহলে বাবার শরীরে কি থাকে? 22+X থাকে আর 22+Y থাকে। আর মায়ের শরীরে কি থাকে? দুটোই এক্স ক্রোমোজোম থাকে। অর্থাৎ তাহলে অটোজোম নিয়ে কি করে হবে? মায়ের শরীরে তাহলে 22+X 22+X দু ধরনের থাকে। তাহলে মা শুধু 22+Xই দিতে পারবে, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক। কিন্তু বাবার কাছে কি আছে? বাবার কাছে একটা আছে 22+X, একটা আছে 22+Y। তাহলে বাবা যদি অপত্য যে সন্তান জন্মাতে চলেছে, সেই সন্তানকে যদি বাবা তার থেকে 22+X ক্রোমোজোম প্রদান করে, তাহলে সে কি হবে বলো? মেয়ে হবে। বাবার কাছ থেকে 22+X গেল, মায়ের কাছ থেকেও 22+X গেল। মা তো 22+X ছাড়া আর কিছু দিতে পারবে না, কারণ মায়ের কাছে আছেই দুটো 22+X, তার মধ্যে থেকে একটা পেয়ার দেবে। তাহলে কি হলো বলো? তাহলে সে হলো তোমার মেয়ে হলো। আর যদি বাবা তার মা 22+X দিল, আর বাবা তার 22+X আর 22+Y এর মধ্যে থেকে 22+Y-টা দিল, তাহলে সে কি হয়ে গেল? অপত্য জনুটা বা অপত্য গ্যামেটটা কি হয়ে গেল বলো? এটা একটা পুরুষ সন্তান, অর্থাৎ ছেলে হলো। তাহলে এই পুরো পদ্ধতিটাই কার উপর নির্ভর করছে? বাবার উপর নির্ভর করছে। ঠিক আছে, সেই জন্যই কি বলা হয়? মানুষের লিঙ্গ নির্ধারণে বা সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকাই প্রধান। এখানে বিস্তারিতভাবে দেয়া আছে। মানুষের লিঙ্গ নির্ধারণ দু ধরনের পদ্ধতিতে হয়, একটা প্রাথমিক লিঙ্গ নির্ধারণ, একটা গৌণ লিঙ্গ নির্ধারণ। এতটা ব্যাখ্যা করে না লিখলেও হবে, জাস্ট যে কারণটা বললাম, এই যে 22+X আর 22+X যদি দেয়, তাহলে সেটা হবে কন্যা সন্তান। আর পুত্র সন্তান কি করে হবে? মা যদি 22+A+X আর বাবা যদি 22+Y দেয়, তাহলে সে কি হবে? সেই ভ্রূণটি হলো পুত্র সন্তানের হবে। তাহলে এই যে এখানে ক্রসের ছবি দিয়েও দেখানো আছে, এই যে বাবা আর মা। বাবা যদি তার বাবার শরীরে তাহলে কি থাকে আমি যেটা বলে দিলাম, দেখো এখানে সুন্দর করে লিখে দিয়েছে। তোমরা উপরের কথাটা হালকা করে যেটা বললাম এইটুকুটা লিখে জাস্ট এই ক্রসটা যেমন আছে এরকম যদি ভালোভাবে দেখিয়ে দেওয়া, আর কিচ্ছু করার দরকার নেই, আমি 2 এ 2 পেয়ে যাবে। তাহলে বাবার দেখো, বাবার নিচে কি লিখবে? হেটারোগ্যামেটিক, অর্থাৎ 44A+XY। আর মা হচ্ছে হোমোগ্যামেটিক, অর্থাৎ 44A+XX। তাহলে বাবা কি কি দিতে পারে? বাবার থেকে দুটো গ্যামেট উৎপন্ন হতে পারে, একটা 22A+X, একটা 22A+Y। আর মা কি পারে? মা তো একটাই খালি দিতে পারবে, 22A+X। মানে মায়ের দুটো আছে, কিন্তু দুটোর একই প্রকৃতি, অর্থাৎ 22+X। তাহলে দেখো, বাবা যদি তার 22+Y দিয়ে দেয়, এই যে দিচ্ছে এখানে দেখো এইখানটায়, আর মা যদি তার 22+X দেয়, তাহলে এটা তোমার হচ্ছে যে কি হয়ে গেল? এটা কিন্তু দেখো পুত্র সন্তান হয়ে গেল। অর্থাৎ এই বাবার 22A+Y-টা মায়ের 22+A-টা নিলে পুত্র সন্তান হয়ে গেল। আর বাবা যদি তার 22+X-টা দেয়, আর মা তো খালি এটাই দিতে পারবে 22A+X, তাহলে এই দুটো যদি দেয়, তাহলে সে কি হয়ে গেল? দেখো কন্যা সন্তান হয়ে গেল। কন্যা সন্তান হলো কি নিয়ে হলো?
বাবার 22a প্লাস এক্স আর মায়ের 22a প্লাস এক্স নিয়ে মোট হয়ে গেল 44a প্লাস এক্স ওয়াই, আর বাবার 22a প্লাস ওয়াই আর মায়ের 22a প্লাস এক্স এই দুটো নিয়ে ছেলের কি হয়ে গেল 44a প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, পুরো পদ্ধতিটা সুন্দর করে এখানে দিয়ে দিয়েছে, তোমাদেরকে এটা দিয়ে দেওয়া হবে, অবশ্যই ভালো করে করে নেবে। এরপর একটা দেখো, ফিনোটাইপ আর জিনোটাইপের মধ্যে 3টি পার্থক্য বলেছিল, এটা সহজ ছিল, কোনো বৈশিষ্ট্য বলে দেওয়া থাকেনি, নিজেদের মনের ওপর বৈশিষ্ট্য দিয়ে লিখতে হতে। তোমাদের অনেকের খাতাতেই দেখলাম কি ফিনোটাইপ আর জিনোটাইপের পার্থক্যের ক্ষেত্রে তোমরা করেছো, ওই এক সংকর জননের ক্ষেত্রে জিনোটাইপ এত অনুপাত, দ্বিসংকরের এত অনুপাত, এইগুলো কখনো পার্থক্য হয় না, এরকম পার্থক্য লিখবে না। এখানে আমি ভালো করে পার্থক্য দিয়ে দিয়েছি। ফিনোটাইপ আর জিনোটাইপের মধ্যে পার্থক্য দেখো, প্রকৃতি প্রথম পয়েন্ট আছে কি, জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হয় ফিনোটাইপ, আর জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগত জিনগত সংগঠন হচ্ছে জিনোটাইপ, অর্থাৎ এই বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে যে জিনগুলো নিয়ন্ত্রণ করে সেগুলো হচ্ছে জিনোটাইপ। ঠিক আছে, বিশুদ্ধতা নির্ণয়, পারস্পরিক সম্পর্ক, পরিবর্তনের সম্ভাবনা, দৃশ্যমানতা, বংশগতি সংক্রান্ত তথ্য, উদাহরণটা কিন্তু কখনোই পার্থক্যের মধ্যে আসে না, তবে পার্থক্য লেখার পর উদাহরণ একটা করে দিয়ে দিলে খুবই ভালো হয়। উদাহরণটাকে পার্থক্যের মধ্যে ধরবে না, আমি আবারও বলছি, যদি 3টে পার্থক্য বলে 3টে পার্থক্য লিখে 4 নম্বর ঘরেতে উদাহরণটাকে দিতে পারো। উদাহরণকে 3টে পার্থক্যের একটা নম্বরে কখনোই ধরবে না, নাম্বার দেবে না, কিন্তু উদাহরণ কিন্তু পার্থক্য হয় না। ঠিক আছে, যদি 2টো পার্থক্য বলে 2টো এরকম পার্থক্য লিখবে, এখানের মধ্যে থেকে যে কোনো পয়েন্ট নিয়ে এই 1 থেকে 6 পর্যন্ত যে কোনো পয়েন্ট নিয়ে উদাহরণ লিখবে, পার্থক্য লিখবে, তারপর কিন্তু এক্সট্রা একটা ছকে উদাহরণটা যদি মনে থাকে দিয়ে দেবে। ঠিক আছে, উদাহরণ কিন্তু পার্থক্য হয় না। চলো পরের কোশ্চেনটা দেখো, জেনেটিক কাউন্সিলিং কাকে বলে, আর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা লেখো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা লেখো এইটা। তাহলে আগে জেনে নিই আমরা জেনেটিক কাউন্সিলিং কাকে বলে। দেখো জেনেটিক কাউন্সিলিং কাকে বলে, এখানে দিয়ে দিয়েছি আমি জেনেটিক কাউন্সিলিং কাকে বলে, যে নির্দিষ্ট বিশ্লেষণধর্মী পদ্ধতি দ্বারা মানুষের মধ্যে বংশগত রোগের জন্য দায়ী জিনের ক্রোমোজোম ঘটিত অবস্থান নির্ণয়, পরবর্তী প্রজন্মে বংশগত রোগ প্রকাশের সম্ভাবনা নির্ধারণ ও জিনগত রোগবিহীন সুস্থ সন্তান লাভে দম্পতিকে সাহায্য করা হয়, তাকে বলা হয় জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সিলিং। এবার চলো তাহলে থ্যালাসেমিয়ার রোগের জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা কি, দেখো এটাও সুন্দর করে দেওয়া আছে। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা কি, থ্যালাসেমিয়া প্রথমেই আমরা কি জানি, থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন জিনের জন্য ঘটে। তাহলে বর্তমানে কি করা হয়, HPLC অর্থাৎ হাই পারফরমেন্স লিকুইড ক্রোম্যাটোগ্রাফি বা CBC অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট, এই পরীক্ষার দ্বারা তোমার হচ্ছে রক্তে হিমোগ্লোবিন পরীক্ষা করে কোনো ব্যক্তি থ্যালাসেমিয়া আক্রান্ত না কি আক্রান্ত নয়, বা তিনি থ্যালাসেমিয়ার বাহক কি না সেটা নির্ধারণ করা যায়। অর্থাৎ বিবাহের পূর্বেই রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া সংক্রান্ত তথ্য পাওয়া কিন্তু সম্ভব হয় এই জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে, ঠিক আছে। এছাড়া 2 নম্বরে একটা লেখা আছে, বংশে কারো থ্যালাসেমিয়া থাকলে জেনেটিক কাউন্সিলিং এর সাহায্যে সেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়, তার কি করণীয় নয়, তাকে কি করে সুস্থ রাখা সম্ভব। থ্যালাসেমিয়াটাকে তো কাটানো সম্ভব নয়, যার একবার আছে নিরাময় করা সম্ভব নয়, সে কিভাবে থ্যালাসেমিয়াটা নিয়েই বেঁচে থাকবে বা সেটা কিছুটা তার শরীরে প্রভাবটা কি করে কম করা যাবে, এই সমস্ত নিয়ে কিন্তু এগুলো আলোচনা করা হয় জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে। তো চলো পরের কোশ্চেনে চলে আসি, পুরুষরা, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে তোমার কি, পুরুষেরা হিমোফিলিয়ার বাহক হয় না, বা হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায়, অর্থাৎ পুরুষরা হিমোফিলিয়ায় আক্রান্ত হয় বেশি, কিন্তু হিমোফিলিয়া রোগটা বহন করে না নিজেদের দেহে। এটা কেন? তার কারণ দেখো, প্রথমেই এখানে সুন্দর করে দেওয়া আছে,
আমাদের হিমোফিলিয়া রোগের উত্তরাধিকার সম্বন্ধে ভালো করে পড়তে হবে, হিমোফিলিয়া রোগের উত্তরাধিকার সম্বন্ধে। তো হিমোফিলিয়া রোগের উত্তরাধিকারটা এখানে ভালো করে পড়লেই আমরা কি দেখতে পাবো, হিমোফিলিয়া রোগটা হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত মিউট্যান্ট জিন প্রকৃতির রোগ। প্রথম কথাটাই দেখো, অর্থাৎ এই জিনটা কি হয়, এক্স ক্রোমোজোমে অবস্থিত আর মিউট্যান্ট জিন প্রকৃতির। তো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে পুরুষদেরও তো এক্স ক্রোমোজোম থাকে, তাহলে পুরুষরা কেন বহন করে না? তার কারণ পুরুষদের কোষে একটি এক্স ক্রোমোজোম থাকে, ফলে একটি মাত্র এক্স ক্রোমোজোমে উপস্থিত প্রচ্ছন্ন জিনই হোমোজাইগাস অবস্থায় বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায় ও পুরুষরা হিমোফিলিয়া রোগে আক্রান্ত হয়, কখনোই বহন করে না। বুঝতে পেরেছ? এই ডিটেলসটা এখানে সুন্দর করে লেখা আছে, এটা তোমরা কিন্তু ভালো করে পড়লেই বুঝতে পারবে। আর যদি সমস্যা হয় কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো। এখানটা পড়লেই আশা করি তোমরা বুঝতে পেরে যাবে, সুন্দর করে পয়েন্ট করে করে লেখা আছে। এবার ডিটেলস আমি কখনোই বলবো না বইয়ের লেখা একবারে ডিটেলস বহু লেখো, নিজের মতো করে বুঝে, তবে সেই বোঝাটা যেন যে খাতা দেখবে তিনি যেন বুঝতে পারেন সেইভাবে লিখবে। মানে নিজের মতো লিখছো বলে কেটে একবারে সব বাদ দিয়ে ছোট করে দিলে এরকম করবে না, ছোট করো কিন্তু সেটা যেন আবার একদম ছোট না হয়ে যায়, আর যিনি খাতা দেখছেন তিনি যেন বুঝতে পারেন যে তোমার এই বিষয়টা সম্বন্ধে সঠিক জ্ঞান আছে, অর্থাৎ তুমি জিনিসটা ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, সেই রকম বুঝিয়ে যতটা লেখার প্রয়োজন তুমি ততটা ছোট মতো নিজের করে লিখতে পারো। দেখো তাহলে আমাদের এটা হয়ে গেল। আর একটা কোশ্চেনের সাথে আছে থ্যালাসেমিয়া রোগের দুটি উপসর্গ রেখো। থ্যালাসেমিয়া রোগের দুটি উপসর্গ, হ্যাঁ এই কোশ্চেনটা এখানে দেখো, একেবারে চেকার বোর্ড করে সুন্দর করে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, একদম সুন্দর করে চেকার বোর্ড করে দিয়ে দেওয়া আছে যে পুরুষরা কেন বাহক হয় না। তোমাদের এত বড় করে চেকার বোর্ড করে লেখার দরকার নেই। ঠিক আছে, এটা যদি হিমোফিলিয়া রোগের উত্তরাধিকার সম্বন্ধে লেখো যদি 5 নম্বরের পরে, তাহলে একবারে চেকার বোর্ড করে সুন্দর করে লিখবে। আমি একবারে উত্তরটা পুরোটা দিয়ে দিয়েছি। আর যদি এই কোশ্চেনটা যেমন এখানে পড়েছে যে পুরুষরা কেন হিমোফিলিয়ার বাহক হন না, শুধু আক্রান্ত হন, তাহলে তোমাদের এই যে এইখানটাই যেমন অবধি যেটা লেখা আছে বা এই যেগুলো আমি আন্ডারলাইন করেছি বা 4 নম্বর পয়েন্টের এখানটা পড়ে খালি এই এতটা লিখবে যে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় বা পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত হয়, পুরুষরা এই রোগটা বহন করে না। ঠিক আছে, হ্যাঁ এইখানটা ভালো করে লেখা আছে, একটু পড়লেই বুঝতে পারবে। তো চেকার বোর্ড করে এত কিছু করার দরকার নেই যদি ওইটা পড়ে। আর যদি হিমোফিলিয়ার উত্তরাধিকার পড়ে তাহলে তোমাদের কিন্তু এখানে এই চেকার বোর্ডটাকে দেখাতে হবে, এই চেকার বোর্ডটা তখন দেখাতে হবে। ঠিক আছে, এই চেকার বোর্ডটা কিন্তু তখন দেখাতে হবে যদি উত্তরাধিকারটা পড়ে। চলো, নাহলে সিদ্ধান্ত টিদ্ধান্ত এইসব এই যে কোশ্চেনটা পড়েছে এটা লেখার দরকার নেই। ওই ইয়ে করবে, তোমার উত্তরাধিকারটা পড়লে তখন লিখবে, আর ওটা পড়লে 5 নম্বরে পড়বে। ঠিক আছে, চলো এবার যেটা পরের কোশ্চেন আমরা দেখেছিলাম সেইটা দেখি যে থ্যালাসেমিয়া রোগের দুটি উপসর্গ রেখো। থ্যালাসেমিয়া রোগের উপসর্গ কি হবে? আমরা জানি থ্যালাসেমিয়া দু ধরনের হয়, একটা আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। তো আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া দুটোরই লক্ষণ মানে হচ্ছে উপসর্গ, লক্ষণ উপসর্গ একই, যে কি কি হয় কি কি না হয় এগুলো লেখা আছে। তো তোমরা কিন্তু শুধু থ্যালাসেমিয়া পড়লে এই দুটো থেকে মিশিয়ে লিখে দেবে, আর যদি পার্টিকুলার আলফা থ্যালাসেমিয়া কি বিটা থ্যালাসেমিয়া উল্লেখ করে দেয় তখন এরকম আলাদা আলাদা লিখবে, তো সেইভাবেই উত্তরটা দেওয়া আছে। ঠিক আছে, আলফা থ্যালাসেমিয়া যদি পার্টিকুলার উল্লেখ করে দেয় কোশ্চেনে তখন খালি এই পয়েন্টগুলো লিখবে আলফা থ্যালাসেমিয়ার গুলো, আর বিটা থ্যালাসেমিয়া উল্লেখ করে দিলে বিটা থ্যালাসেমিয়ার এইগুলোকে লিখবে। ঠিক আছে, তো সেইভাবে আলাদা করা আছে। আর শুধু থ্যালাসেমিয়া পড়লে দুটো থেকে মিশিয়ে লিখতে পারো। তো কি হয় থ্যালাসেমিয়া? ক্লান্তি, দুর্বলতা, বিরক্তি ভাব আসে। এছাড়া আলফা থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে মৃদু অ্যানিমিয়া, শ্বাসকষ্ট দেখা যায়। থ্যালাসেমিয়া কালচে বর্ণের মূত্র নির্গত হয়। বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়? এখানে তীব্র অ্যানিমিয়া দেখা যায়, ত্বক চোখের অংশ সাদা হয়ে যায়, মাথার মুখে অস্বস্তি বিকৃতি ঘটে। এছাড়া থ্যালাসেমিয়া যেটা হয় রক্ত তঞ্চনের উপর একটা প্রভাব পড়ে, রক্ত তঞ্চন হতে চায় না ঠিকঠাক করে, হৃৎপিণ্ডে প্রভাব পড়ে ইত্যাদি এগুলো আছে, মিশিয়ে লিখতে হবে যদি না উল্লেখ করে দেয়। আর যদি উল্লেখ করে দেয় তো সেই জন্য আলাদা করে উত্তরটাও দিয়ে রইল। চলো এর পরের কোশ্চেনে চলে আসি, কি আছে 3 নম্বরে বড় কোশ্চেন আছে বিশুদ্ধ কালো
বর্ণ আর অমসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা বর্ণ আর মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্যজনুতে অর্থাৎ F2 জনুতে কি হবে ফিনোটাইপের অনুপাত, সেটা হচ্ছে তোমার চেকার বোর্ডের সাহায্যে দেখাতে হবে। এটা বইতে আছে, আমি আলাদা করে বলছি না, অনেকবার বলেছি, এখানে দিয়েও দিয়েছি আমি। গিনিপিগের সংকরায়ন একটি প্রাণী, এটা গিনিপিগ নিয়ে করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে গিনিপিগ নিয়ে করা হয়েছে। দেখো একটা হচ্ছে তোমার নেওয়া হয়েছে প্রকট বৈশিষ্ট্য, তাতে নেওয়া হয়েছে কালো আর মসৃণ লোম বিশিষ্ট। একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থেকে নেওয়া হয়েছে সাদা আর মসৃণ লোম, সরি কালো আর অমসৃণ, আর এটা হচ্ছে তোমার প্রচ্ছন্নতে নেওয়া হয়েছে সাদা আর মসৃণ। তো এখানে দেখো ক্রস করিয়েছে, এইখানটা লেখার দরকার নেই, খালি তোমরা ডাইরেক্ট এই ক্রসে চলে আসবে। সেটা হচ্ছে তোমরা যেটা করেছো অনেকেই দেখছি বোকার মতো এই F1 জনুটা দেখা হয়নি, অর্থাৎ এই যে BBRR আর BBRR মিশে যে সংকর জীবটা বড় বি ছোট বি বড় আর ছোট আর এটা তৈরি হচ্ছে, এইটাকে দেখা হয়নি। ডাইরেক্ট এইটা থেকে এরকম দুটোতে ভেঙে এই চারটে আর এই চারটে 8টা গ্যামেটে নিয়ে চলে এসছে, এটা করলে হবে না। সুন্দর করে দেখানো আছে, এই যে ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1 দেওয়া আছে, 9:3:3:1। এটাকে তোমাদের কিন্তু এতটা পর্যন্ত করে দেখাতে হবে। এই যে তোমাদেরকে বলেছে এখানে যে ফিনোটাইপিক অনুপাতটা দেখাতে, এই যে তোমাদের বলেছে এখানে ফিনোটাইপিক অনুপাতটা দেখাতে। তো এই ফিনোটাইপিক অনুপাতটা এই চেকার বোর্ডের মাধ্যমে তোমাদেরকে কিন্তু দেখাতে হবে, অর্থাৎ এতটা তোমাদেরকে কিন্তু করতে হবে। আর এখানে লাস্টে লিখে দিতে হবে জিনোটাইপিক অনুপাত এত, আর এর পাশে লিখে দেবে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে তোমার এত, 9:3:3:1। এই যে এখানে লিখে দিচ্ছে ফিনোটাইপিক অনুপাত, দেখো 9:3:3:1। হ্যাঁ, এই ডিটেলস গুলো নিচে এইভাবে না লিখলেও হবে, এতটা ডিটেলস এর দরকার নেই, ডাইরেক্ট জাস্ট লিখে দেবে ফিনোটাইপিক অনুপাত এত আর জিনোটাইপিক অনুপাত এত, ঠিক আছে। আচ্ছা, এটা বইতেও আছে, অনেকবার করিয়েওছি, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে চলে আসি। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, আমি ভাবছিলাম যে কি একটা বলবো, ভুলে যাচ্ছিলাম। সেটা হচ্ছে দেখো এইখানের এই তোমাদের এইটাই একটা ছোট 1 নম্বরের কোশ্চেনে দেওয়া ছিল। এই দেখো এই যে BBRR অর্থাৎ এই যে সংকর জীবটা, এইটা থেকে এই যে 4 রকমের গ্যামেটটা তৈরি হচ্ছে, এইটাই একটা কোশ্চেনে দেখো 2 নম্বরে দেওয়া ছিল। এই যে এই কোশ্চেনটা দেখো, এইটা এটা BBRR, এটা YYRR মোটর গাছ দিয়ে দেওয়া ছিল, আর এটা তোমার গিনিপিগ দিয়ে দিয়েছে। দেখো এখানে ওই 4 রকমের পাওয়া যাচ্ছে, আর এখানে দেখো ওই 4 রকমেরই পাওয়া গেল, ঠিক আছে। ওইটাই বলবো ভাবছিলাম। চলো তাহলে পরের কোশ্চেনে 2 নম্বরে চলে আসি। কি বলছে, মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষায় F1 জনুতে সব মোটর গাছ দীর্ঘ হওয়া আর F2 জনুতে লম্বা ও বেটে মোটর গাছ 3:1 অনুপাতে উৎপন্ন হওয়ার ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করেন তা সংক্ষেপে লেখো। তো এটার দেখো সুন্দর উত্তর এখানে দেওয়া আছে, এই যে ব্যাখ্যা। মেন্ডেলে এক সংকর জনন ক্রস অনুযায়ী হেটারোজাইগাস জীবের দুটি বিপরীতধর্মী জিন একত্রে অবস্থান করলেও প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সুপ্তাবস্থায় থাকে, অর্থাৎ প্রকাশ পায় না, ঘুমিয়ে থাকে বা সুপ্ত অবস্থায় থাকে। এক সংকর জননে F1 জনিত উৎপন্ন সকল মোটর গাছই হেটারোজাইগাস অর্থাৎ টিটি প্রকৃতির, যেখানে টি জিনটি লম্বা বৈশিষ্ট্যকে প্রকাশ করে আর ছোট টি জিনটি বেঁটে বৈশিষ্ট্য বা খর্বাকার বৈশিষ্ট্যকে প্রকাশ পেতে দেয় না, ফলে সমস্ত উদ্ভিদই লম্বা হয়, ঠিক আছে। এভাবে পড়বে। দেখো এই যে 3:1 অনুপাতে উৎপন্ন হওয়ার যে ঘটনাটা এখানে কোশ্চেনে জানতে চেয়েছিল, এখানে সুন্দরভাবে পুরো উত্তরটা করা আছে। এইটা একদম পুরোপুরি ওই কোশ্চেনের উত্তর যেমন আছে তোমাকে তেমনই বুঝে নিজের মতো লিখতে হবে। দেখ এর সঙ্গে আরেকটা 2 নম্বরের কোশ্চেন আছে, কি স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? স্ত্রীলোককে কেন হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়? এটা আমি অনেকবার করেছি, কারণ কি স্ত্রী দেহে দুটোই একই প্রকার ক্রোমোজোম থাকে, XX, সেই জন্য ওদের হোমোগ্যামেটিক বলা হয়। দেখো স্ত্রী দেহকে কেন হোমোগ্যামেটিক বলা হয়, এর সঙ্গে আরেকটা কোশ্চেনও কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি, এটা হচ্ছে পুরুষদেরকে কেন হেটারোগ্যামেটিক বলা হয়, পুরুষদেরকে কেন হেটারোগ্যামেটিক বলা হয়, ঠিক আছে। কারণ স্ত্রী দেহকে হোমোগ্যামেটিক বলা হয়, এটা না পড়ে যদি পড়ে পুরুষদের কেন হেটারোগ্যামেটিক মেল বলা হয়, এটাও যাতে তোমরা লিখতে পারো, আমি দিয়ে দিয়েছি। পুরুষদের কেন
হেটারোগ্যামেটিক বলা হয় কারণ পুরুষের দু রকমের থাকে, একটা 22a+x, একটা হচ্ছে 22a+y। এই কারণে পুরুষদের হেটারোগ্যামেটিক মেল বলা হয়। তো মহিলাদের কেন হোমোগ্যামেটিক বলা হয়? মহিলাদের দেহকোষ ও জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া বা 46টি, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে 22 জোড়া অটোজোম যেমন পুরুষদের থাকে, মহিলারা থাকে একই, কিন্তু সেক্স ক্রোমোজোম দুটো একই প্রকৃতি অর্থাৎ এক্স এক্স। তাই পরিণত অবস্থায় জনন মাতৃকোষ থেকে কেবলমাত্র একই প্রকার ডিম্বাণু বা গ্যামেট উৎপন্ন হয়, ঠিক আছে, এই একই প্রকার ডিম্বাণু আর গ্যামেট উৎপন্ন হয় বলে এদের ক্রোমোজোমের বিন্যাস কিরকম হয় 22a+x + 22a+x। তাই এদেরকে স্ত্রীলোককে কি বলা হয়? হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়। পুরুষদের ক্ষেত্রে একই উত্তর, কিন্তু পুরুষদের ক্ষেত্রে একটাই আলাদা। তাই জনন মাতৃকোষে কি প্রকার? এর পরিণত অবস্থায় পুরুষদের জনন মাতৃকোষ থেকে জেনেটিক্যালি আলাদা দু রকমের গ্যামেট পাওয়া যায়। এটা দু রকমের গ্যামেট পাওয়া যায়, দেখতে পাচ্ছ, একটা 22+x, একটা 22+y। এদেরকে বলা হয় কিন্তু হেটারোগ্যামেটিক মেল। হয়েছে? চলো, পুরুষটা যদি পড়ে সেই জন্য দেওয়া রয়েছে, এখানে তোমাদের পুরুষটা পড়েনি, এখানে খালি তোমাদের স্ত্রীলোকেরটা কোশ্চেন দেওয়া ছিল। চলো, চলে এসছি আমরা করতে করতে একদম শেষ কোশ্চেনে। সেটা হচ্ছে কি, একজন স্বাভাবিক বাহক মহিলা অর্থাৎ হেটেরোজাইগাস। এই হেটেরোজাইগাসটা দেখে ভয় খাওয়ার কিছু নেই, কারণ মহিলাদেরকে হেটেরোজাইগাসই বলা হয়। এইমাত্র তোমরা পড়লে, এই সরি ভুল বললাম, সরি, এটা হচ্ছে তোমার পুরুষদের হেটারোজাইগাস বলা হয়। তো এইটা তোমার হচ্ছে যে ঘাবড়ানোর দরকার নেই। একজন স্বাভাবিক বাহক মহিলা, আর হেটারোজাইগাস কথাটা লেখা আছে কারণ বাহক বলে, সাথে একজন হিমোফিলিক পুরুষের যদি বিবাহ হয় তাহলে সন্তানদের ক্ষেত্রে কি ফল প্রকাশ পায় চেকার বোর্ডের সাহায্যে দেখো। তাহলে মহিলাটা কি? মহিলাটি অর্থাৎ মা হচ্ছে কিন্তু স্বাভাবিক, তার অর্থাৎ তার নেই, হিমোফিলিয়া নেই, কিন্তু তিনি হিমোফিলিয়ার বাহক। কিন্তু যে পুরুষের সঙ্গে বিবাহ হয়েছে সেটা কিন্তু হিমোফিলিক পুরুষ, ঠিক আছে, সেটা কিন্তু হিমোফিলিক পুরুষ। যে পুরুষের সঙ্গে বিবাহ হয়েছে তিনি কিন্তু হিমোফিলিক পুরুষ। তাহলে হিমোফিলিক পুরুষের সাথে বিয়ে হচ্ছে কার? একজন স্বাভাবিক মহিলার, কিন্তু তিনি বাহক, স্বাভাবিক বাহক মহিলা, অর্থাৎ তিনি থ্যালাসেমিয়ার বাহক, আর পুরুষটা কিন্তু আক্রান্ত। এদের দুজনের মধ্যে যদি বিবাহ হয় তাহলে সন্তানদের ক্ষেত্রে কি ফল প্রকাশ পাবে দেখে নি। দেখো এটা সুন্দর করে দেওয়া আছে, দেখো এখানে, তাহলে স্বাভাবিক মহিলা কিন্তু তিনি বাহক, তাই কি হবে? এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। আর আক্রান্ত হলে আমরা কি করেছি আমরা জানি, আক্রান্ত হলে কি হয়? এক্স স্মল এইচ ওয়াই। আর পুরুষরা কিন্তু থ্যালাসেমিয়ায় আক্রান্তই হয়, পুরুষরা কখনোই বাহক হয় না। তাই পুরুষদের সবসময় এই এক্স এর মাথার এইচটা ছোট হাতেরই থাকবে, এটা মনে রাখবে। আমি আজকে কোশ্চেনও দিয়েছিলাম, আমরা করলাম একটু আগে, যে পুরুষরা কেবলমাত্র হিমোফিলিয়ায় আক্রান্ত হয়, ঠিক আছে, পুরুষরা কেবলমাত্র হিমোফিলিয়া আক্রান্ত হয়, তারা কিন্তু বাহক হয় না। তাহলে স্বাভাবিক বাহক মহিলা, তাই একটা তার স্বাভাবিক অর্থাৎ এইচ, বড় হাতের এইচ মানে আমরা জানি স্বাভাবিক, একটা এক্স স্বাভাবিক, কিন্তু একটা এক্স কি আছে? বাহক আছে। তাহলে একটা এক্স কি হবে? ছোট হাতের, মায়ের ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে কি হবে? হিমোফিলিয়ার এইচ, তাহলে এক্স এর মাথায় স্মল এইচ, আর হচ্ছে ওয়াই। ওয়াই এর সঙ্গে, এই ওয়াই এর সঙ্গে আমরা জানি ওয়াইটার সাথে কোনো হিমোফিলিয়া বা বর্ণান্ধতার কোনো সম্পর্ক নেই, কারণ ওয়াই এই রোগগুলোর কোনো লিঙ্কে থাকে না। এই রোগ দুটো কিসের মাধ্যমে বাহিত হয় বা কি লিঙ্কের রোগ? এক্স ক্রোমোজোম লিঙ্কের রোগ, ঠিক আছে। তো এদের মধ্যে তাহলে ক্রস করা হোক, তাহলেই বোঝা যাবে সন্তানদের ক্ষেত্রে কি ফল প্রকাশিত হবে। তাহলে মায়ের ক্ষেত্রে দেখো, এক্স বড় হাতের এইচ এক্স ছোট হাতের এইচ, তাহলে দুটো গ্যামেট পাওয়া গেল, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। আর বাবার ক্ষেত্রে তো দুটো পাওয়া যাবে, এক্স স্মল এইচ আর একটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো বাবার দুটোকে ওপরে লেখা হয় যেমন চেকার বোর্ডে লেখা হয়েছে, আর মায়ের দুটোকে, একটা লাইন টানবে, মায়ের দুটোকে যেমন নিচে লেখা হয়, নিচে লেখা হয়েছে এক্স। আচ্ছা, তোমরা এটা চেকার বোর্ডে এটাও ভুল করছিলে, নিজেদের ইচ্ছা মতো এই এক্স এইচটাকে লিখছিলে, প্রথমেরটা লিখছো এক্স ছোট হাতের এইচ, পরেরটা লিখছো এক্স বড় হাতের এইচ। ওটা করলে কিন্তু হবে না, পুরো চেকার বোর্ডটা ভুল হয়ে যাবে, এবং হয়েওছে, তোমরা অনেকে খাতা আমি কেটে দিয়েছি। এক্স বড় হাতের এইচটাকে আগে লিখতে হয়, তারপর এক্স ছোট হাতের এইচটাকে লিখতে হয়, ঠিক আছে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে গ্যামেট গুলো লেখার সময় কি লিখতে হবে? আগে লিখতে হবে এক্স বড় হাতের এইচ, তারপর লিখতে হবে এক্স ছোট হাতের এইচ, ঠিক আছে। তাহলে চলো এইগুলোকে করলে কি দেখা যাচ্ছে? এক্স এইচ এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, অর্থাৎ বাহক কন্যা, প্রথম কন্যা বাহক,
দ্বিতীয় পুত্র হবে স্বাভাবিক, তৃতীয় পুত্র হবে কন্যা হবে আক্রান্ত, আর চতুর্থ পুত্র হবে আক্রান্ত। তাহলে দুটি ছেলে দুটি মেয়ে হয় সবসময় চেকার বোর্ডের ক্ষেত্রে। তাহলে ফলাফলটা আমরা কি লিখবো? মোট 4 প্রকার জিনোটাইপ পাওয়া যাবে, যেখানে কি দেখা যাবে কন্যাদের মধ্যে 50% স্বাভাবিক কিন্তু বাহক, অর্থাৎ এই যে কন্যা, এইখানে এই কন্যা আর এই কন্যা এরা মিলিয়ে কত হচ্ছে টোটাল 50%, এই 100% কন্যাটা মিলিয়ে হচ্ছে 100%, আর পুত্র সন্তান মিলিয়ে হচ্ছে 100%। তাহলে এইটা 50%, এইটা 50% মিলে হচ্ছে টোটালটা। এই টোটাল মহিলাটা তাহলে মিলে কত হবে? এটা 100% হয়েছে। আর পুরুষদের ক্ষেত্রে ওই একই কেস, এইটা 50%, এ 50%, আর এই দুটো টোটাল মিলে কত হবে? 100%। তাহলে দেখো মহিলাদের এই 100%-এর মধ্যে 50% কি স্বাভাবিক মহিলা বা স্বাভাবিক কন্যা কিন্তু বাহক, আর এই 50% কি আক্রান্ত, অর্থাৎ 50% রোগগ্রস্ত। 50% হচ্ছে রোগগ্রস্ত। আর পুরুষদের মধ্যে দেখো প্রথম 50% স্বাভাবিক পুত্র, আবার এই যে পুরুষদের মধ্যে 50% স্বাভাবিক, আর এই 50% কি আক্রান্ত। তাহলে 50% পুত্র কি হবে? হিমোফিলি বা হিমোফিলিয়া আক্রান্ত। তাহলে বোঝা গেল, সুন্দর করে চেকার বোর্ড করা আছে, আশা করি বোঝাতে পেরেছি। দেখো পরের কোশ্চেনটাকে দিয়েছে বর্ণান্ধতা নিয়ে দিয়েছে, বলেছে বাবা বর্ণান্ধ, অর্থাৎ বাবা বর্ণান্ধতায় আক্রান্ত, আর মা সম্পূর্ণ স্বাভাবিক, বাহক নয় কিন্তু, মা সম্পূর্ণ স্বাভাবিক। এ প্রথম কোশ্চেনটা ছিল মা থ্যালাসেমিয়া এই হিমোফিলিয়ার বাহক কিন্তু স্বাভাবিক, মানে মা খালি বাহক ছিল, মায়ের শরীরে হিমোফিলিয়া রোগটা ছিল না, মা বহন করছিল। কিন্তু এখানে যেটা দিয়েছে, এখানে মা হচ্ছে কিন্তু তোমার এই যে এখানে হচ্ছে কিন্তু মা হচ্ছে কি সম্পূর্ণ স্বাভাবিক, মানে বাহক নন, তিনি সম্পূর্ণ স্বাভাবিক, মানে তার শরীরে বর্ণান্ধতা কিছুই নেই, তিনি বহনও করছেন না। আর বাবা হচ্ছে আক্রান্ত, তাহলে তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে কি হবে? তা আমরা একইভাবে থ্যালাসেমিয়া এই হিমোফিলিয়ার মতোই আবার ক্রস করব। ঠিক আছে, দেখো প্রথমটা একটু লিখতে হবে, যে কি লিখতে হবে, যেমন এখানে লেখা আছে, একটু কোনটা কি ক্রোমোজোম, খালি এইগুলো একটু তোমাকে বলতে হবে আগে, যে আমি কি হিসেবে এইগুলোকে, মানে এইগুলোকে কি হিসেবে পাচ্ছি, তোমাকে একটু ওপরটায় বলে দিতে হবে, এই জায়গাটা একটু লিখে দিতে হবে, লেখা আছে দেখো, এইভাবেই লিখবে। আর এবার তাহলে আমরা চেকার বোর্ডে আসল জিনিসটা বোঝার কাছে চলে আসি। তাহলে মা এখানে সম্পূর্ণ স্বাভাবিক, তাহলে মা কিন্তু থ্যালাসেমিয়ার বাহক নয়, তাহলে মা কি হবে? দুটোই হবে XC প্লাস XC প্লাস। আর যদি বাহক হতো তাহলে আমি একটা লিখতাম XC প্লাস X শুধু C, এই প্লাসটা তখন কিন্তু আর হতো না। কিন্তু এখন মা থ্যালাসেমিয়ার বাহক নন, তিনি সম্পূর্ণ স্বাভাবিক, তাই এখানে কি হবে? দুটোই XC প্লাস XC প্লাস। আর বাবা হচ্ছে সম্পূর্ণ বর্ণান্ধ, মানে আক্রান্ত, তাহলে তার কি হবে? XCY। ঠিক আছে, আক্রান্ত হলে শুধু C হয়, প্লাসটা কিন্তু হয় না, এটা আমরা জানি। তাহলে দেখো মায়ের থেকে কি দুটো গ্যামেট পাবো XC প্লাস XC প্লাস, বাবার থেকে দুটো পাবো XC আর Y। Y এর সঙ্গে তো হিমোফিলিয়া বর্ণান্ধতার কোনো লিঙ্ক নেই, একটু আগেও বলেছি, অনেকবার বলছি, Y যেমন থাকার তেমনই থাকবে। তাহলে ওপর দুটো দিক বাবার যেমন লেখা হয় হলো, এই দুটো দিক মায়ের যেমন লেখা হয় হলো, তোমরা একইভাবে এখানেও কিন্তু লাইন দেবে। তাহলে দেখো, তাহলে 2 কন্যা সন্তান জন্মাবে, 2 পুত্র সন্তান জন্মাবে, তাহলে একইভাবে হিমোফিলিয়ার মধ্যে আমরা এটাও ভাগ করব। তাহলে 50% আর এই 50% যোগ হয়ে কি হবে? এটা টোটাল, এইটা মিলে কত হবে? এটা বলো, এটা টোটাল মিলে হবে 100%। আর এই পুরুষদের ক্ষেত্রেও 50% আর 50%, অর্থাৎ 2 পুত্র সন্তানকে মিলিয়ে এই টোটালটাও কত হবে? যোগ করে 100%। ঠিক আছে, 100%। তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম কন্যা সন্তান হবে বাহক, দ্বিতীয় কন্যা সন্তান হবে বাহক, আর পুত্রদের ক্ষেত্রে প্রথম পুত্র হবে স্বাভাবিক আর দ্বিতীয় পুত্রও কিন্তু হবে স্বাভাবিক। দেখো এবার এখানে জিনিসটা, পুত্র হচ্ছে স্বাভাবিক, আমি এইমাত্র কি বললাম? যদি স্বাভাবিক হয় সে হবে XC প্লাস,
দেখো পুত্র কিন্তু সি প্লাস হয়ে গেছে, আর বাবা আক্রান্ত ছিল, শুধু সি ছিল। বোঝাতে পেরেছি আশা করে তফাৎটা, বা কিভাবে মনে রাখবে। তাহলে যদি আক্রান্ত হন তাহলে হবে শুধু সি, আর সম্পূর্ণ স্বাভাবিক হলে হবে সি প্লাস। ঠিক আছে, চলো তাহলে দুই পুত্রই কিন্তু স্বাভাবিক হলো, আর দুই কন্যাই কিন্তু স্বাভাবিক হলো, কিন্তু বাহক। আর কন্যাদের ক্ষেত্রে দেখো আমি এইমাত্র বললাম যে মা যদি আগের হিমোফিলিয়াটার মতো স্বাভাবিক কিন্তু বাহক হতো, তাহলে আমাদের লিখতে হতো এক্স সি প্লাস শুধু এক্স সি। দেখো কন্যা সন্তানরা কিন্তু বাহক, তাদের ক্ষেত্রে কি লিখেছি আমরা, এক্স সি প্লাস আর এক্স শুধু সি। দেখতে পেয়েছো, এটাই আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করছিলাম এইখানটা বলার সময়। তাহলে দেখো, তাহলে আমরা কি লিখবো, তাহলে ফলাফলের জায়গায় কি লিখবো, ফলাফলের জায়গায় তাহলে লিখবো মোট দুই প্রকার অপত্য সৃষ্টি হবে। তারা কি, দুই প্রকার কেন বলছি, কারণ এখানে টাইপটা দু রকমই হচ্ছে, একরকম হচ্ছে সম্পূর্ণ বাহক, একরকম হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক। যার মধ্যে দেখো সকল কন্যা হচ্ছে বর্ণানুদার বাহক, অর্থাৎ 100% কন্যাই হচ্ছে বাহক, আর 100% পুত্রই হচ্ছে দেখো কি স্বাভাবিক। স্বাভাবিক দেখতে পেয়েছো, এটা 100%ই বাহক কন্যা, আর এটা 100%ই স্বাভাবিক কন্যা। তাহলে সকল পুত্র কি হবে, অর্থাৎ 100%ই তোমাদের স্বাভাবিক হবে। তাহলে আমরা সব কটাই করে ফেললাম। আচ্ছা, আর হিমোফিলিয়ার ক্ষেত্রে এটা কেন আমরা 4 রকম লিখেছিলাম, তার কারণ এখানে 4 রকম পাওয়া যাচ্ছে। দেখো বাহক কন্যা পাওয়া গেছে একরকম, স্বাভাবিক পুত্র পাওয়া গেছে একরকম, আক্রান্ত কন্যা পাওয়া গেছে একরকম, আক্রান্ত পুত্র পাওয়া গেছে একরকম। সেই জন্য আমরা লিখেছিলাম মোট 4 প্রকারের জিনোটাইপ পাওয়া যাবে। বোঝা গেছে, 4টে সন্তান হচ্ছে বলে কিন্তু 4 প্রকার নয়, এটা ভুল বুঝো না। ঠিক আছে, যত রকম ভ্যারাইটি পাওয়া যাবে তত প্রকার হচ্ছে আমাদের পাওয়া যাবে, যত রকম ভ্যারাইটি পাওয়া যাবে তত প্রকার আমাদের জিনোটাইপ পাওয়া যাবে। কারণ জিনোটাইপ তোমার কি হচ্ছে, চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ। তাহলে আমরা সম্পূর্ণ কোশ্চেন সলভ করলাম, তোমাদের কোশ্চেন দেওয়া আছে, আর তোমরা কিন্তু এই ভিডিও দেখে দেখে এই কোশ্চেনটা সলভ করো। এই উত্তরগুলো একটু কোশ্চেনের পাশে লিখে নিও, যেগুলো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখে দেখে কিন্তু এইগুলো করে নেবে, কোশ্চেনগুলো লিখে নেবে, সঠিক উত্তরগুলো পাশে আমি যেমন লিখে দিয়েছি এরকম লিখে নেবে। ঠিক আছে, আর তোমার হচ্ছে যে বড় কোশ্চেনগুলো আমি একবারে ধরে ধরে সমস্ত এই পিডিএফটার মধ্যে তোমাদের অল বড় কোশ্চেন যা ছিল সব করিয়ে দিয়েছি। ঠিক আছে, ভিডিওটা দেখবে, আর এই পিডিএফটা অ্যান্সার আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, এই ভিডিওটাকে দেখবে আর পিডিএফটা খুলে উত্তরগুলো তোমরা কিন্তু করে নেবে। ঠিক আছে, তো চলো আজকে আমাদের কোশ্চেন সলভিং এর যে ক্লাস এখানেই শেষ করছি, তোমরা কিন্তু সবাই এটাকে তৈরি করে নিও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।